আজকের এই যে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে বাংলাদেশে শেখ হাসিনার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য শুরু হয়েছে এবং এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় ৫টি ক্ষেত্র বা ৫টি আলাদা আলাদা ঘটনা এবং তার বিরুদ্ধে ৩টি মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। শুধু তাকে নয়, সেক্ষেত্রে আরশাদুজ্জামান খান, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার পাশাপাশি আইজিপি আল চৌধুরী মামুন, তাকেও ফাঁসির সাজা ঘোষণা করা হচ্ছে, তার বিরুদ্ধেও সাজা ঘোষণা করা হচ্ছে। সেক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো, এই শেখ হাসিনা এবং আরশাদুজ্জামান তারা আগে ভাগে পলাতক হয়ে গেলেও এই আইজিপি তাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে গ্রেপ্তার করার পর তাকে রাজসাক্ষী বানানো হয় এবং এই গোটা ঘটনায় প্রাথমিকভাবে 13ই নভেম্বর এই মামলা ছিল এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের একেবারে সিদ্ধান্ত ছিল যে 17 নভেম্বর ঘোষণা করা হবে এই গোটা ঘটনার রায়। এবং শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগের বিভিন্ন ঘটনা রয়েছে এবং সেই সমস্ত ঘটনায় ধাপে ধাপে পুলিশকে নিষ্ক্রিয়করণ করে রাখা বা অত্যাচার করা, অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র করা, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য সমস্ত অভিযোগ এই শেখ হাসিনার বিরুদ্ধে তোলা হয়েছিল এবং তারপর সেই মামলায় বিভিন্ন সাক্ষ্যগ্রহণ ট্রায়ালের পর শেষ পর্যন্ত 17 নভেম্বর অর্থাৎ আজ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তার সঙ্গে আরশাদুজ্জামানকেও একই সাজা দেওয়া হলো। কিছুটা শাস্তি লাঘব করা হয়েছে এবং সেটা কি, সেক্ষেত্রে এই আইজিপির ক্ষেত্রে কি শাস্তি লাঘব করা হয়েছে সেটা বলবো আমি অবশ্যই। এবং সেক্ষেত্রে আমি একটু বলে রাখি, 3টি মামলায় 2টি মামলায় একেবারে ফাঁসি বা মৃত্যুদণ্ড, তাছাড়া আরও একটি মামলায় এই দুজনকে আরশাদুজ্জামান ও শেখ হাসিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে প্রাথমিকভাবে একটু বলে রাখতে হবে যে বেশ কিছু জট কিন্তু এই গোটা ঘটনার মধ্যে আটকে গিয়েছে। সেক্ষেত্রে ভারত বাংলাদেশ সম্পর্ক যেমন রয়েছে, তার পাশাপাশি এই গোটা মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে এবং কি প্রশ্ন, কিভাবে এই গোটা ঘটনা এগিয়েছে, কি অভিযোগ রয়েছে, এই সমস্ত কিছু আজকে এই অনুষ্ঠানে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রাথমিকভাবে 5টি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে, যে 5টি অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনার ফাঁসির সাজা বা মৃত্যুদণ্ড সাজা ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে আমি বলবো যে এই 5টি যে অভিযোগ কি। প্রাথমিকভাবে তিনি 2024 সালে বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলনের সময় পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন। আমরা সবাই জানি কোটা বিরোধী আন্দোলনকারী, বৈষম্য বিরোধী আন্দোলনকারী, ঠিক সেই আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকারের পতন হয়। অভিযোগ, সেই সময়ে তিনি পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, বিভিন্ন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা, বিমান ব্যবহার করা বা ড্রোন ব্যবহার করে তাদেরকে এই আন্দোলন দমাতে বা গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল, এমনটা অভিযোগ। এক্ষেত্রে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন সময় বিভিন্ন কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে এবং সেক্ষেত্রে এই ছাত্র যুবদেরই দোষ দেওয়া হয়েছে, এরকম একটা অভিযোগ কিন্তু রয়েছে। 3 নম্বর, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার যে ঘটনা, সেই ঘটনা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আবু সাইদ, তার কথা, এবং ঠিক সেই আবু সাইদের মৃত্যুর ক্ষেত্রেও এই শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাছাড়া ঢাকার চারখার পুল এলাকায় আন্দোলনরত 6 জন ছাত্রকে গুলি করে হত্যা করেছিল বাংলাদেশ পুলিশ। সেক্ষেত্রেও এই শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ যে তিনি অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন গুলি চালানোর। এবং শেষমেশ গণ আন্দোলন চলাকালীন আশুলিয়ায় 6 জন ছাত্রকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, অভিযোগ সেই নির্দেশনা কি হাসিনায় দিয়েছিলেন। এবং সেক্ষেত্রে এই শেখ হাসিনার বিরুদ্ধে এই একাধিক যে ঘটনার অভিযোগ, তার বিরুদ্ধে 3টি মামলা ঘোষণা করা হয়, গণহত্যার মামলা। সেই মামলায় এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে ফাঁসি বা মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, কিন্তু তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রায় যদি পর্যবেক্ষণ করা, সেই পর্যবেক্ষণের আবেদন করতে পারবেন না বলেই কিন্তু ইতিমধ্যে তথ্য পাওয়া যাচ্ছে। কি সেই তথ্য? প্রাথমিকভাবে যারা পলাতক, অর্থাৎ যারা একেবারে এই ঘটনার আগে থেকেই পলাতক, তাকে 54 বার আসতে বলা হয়েছে, তিনি হাজিরা দেননি, মামলা আসেননি, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ম বাংলাদেশের যে 30 দিনের মধ্যে যদি এই রায় হয়, রায়ের বিরুদ্ধে সেক্ষেত্রে আপিল করা সম্ভব, কিন্তু কোনোভাবে যেহেতু তিনি পলাতক, সেক্ষেত্রে 30 দিনের মধ্যে এই আবেদন তিনি করতে পারবেন না। ফলে এক্ষেত্রে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় কিন্তু একেবারে ফাইনাল এবং সেক্ষেত্রে তার সাজা মৃত্যুদণ্ড।